1965 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের 16তম সাধারণতন্ত্র দিবস। কিন্তু রাষ্ট্রীয় গৌরবের এই দিনে দক্ষিণ ভারতে, বিশেষ করে তামিলনাড়ুতে ঝরেছিল রক্ত। কিন্তু কেন? কারণ ছিল একটাই, ভাষা। 1950 সালে ভারতবর্ষের যখন সংবিধান গৃহীত হয়, তখন ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার অর্থাৎ তৎকালীন সময়ের কংগ্রেস সরকার, তারা একটি সিদ্ধান্ত নিয়েছিল যে আগামী 15 বছর অর্থাৎ 1965 সাল পর্যন্ত ভারতবর্ষের দুটি প্রশাসনিক ভাষা গৃহীত হবে, অর্থাৎ ইংরেজি এবং হিন্দি। তার কারণ হলো হিন্দি বাকি রাজ্যগুলো অর্থাৎ অহিন্দি রাজ্যগুলো তারা যাতে শেখার সময় পায়। এবং 1965 সালের পর গোটা ভারতবর্ষের একটাই সরকারি ভাষা হবে, সেটা হবে হিন্দি। কিন্তু ভারতবর্ষের মতো একটি বহুজাতিক বহুভাষিক রাষ্ট্রে এই সিদ্ধান্ত একেবারে বাস্তব বিরোধী ছিল। তার কারণ কেন্দ্রীয় সরকার অর্থাৎ দিল্লির সরকার, সেখানে উত্তর ভারতীয় মানুষ যাদের মূল মাতৃভাষা হিন্দি, তাদের অংশীদারিত্ব চিরকাল বেশি। তাই তারা হয়তো মনে করেছিল তাদের দৃষ্টিকোণ থেকে যে গোটা ভারতবর্ষটাই বুঝি একসাথে পুরো বিষয়টিকে স্বাগত জানাবে। কিন্তু সেটি সম্ভব হয়নি। 1965 সালে যখন সেই প্রথম 15 বছরের মেয়াদ শেষ হলো, যখন কিনা দিল্লির সরকারের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী অর্থাৎ যিনি হিন্দি আইকন হিসেবে সেই সময় পরিচিত ছিলেন, প্রো হিন্দি লাইনার ছিলেন, তিনি যখন ঘোষণা করলেন যে এবার থেকে গোটা রাষ্ট্রের একটাই সরকারি ভাষা হবে, সেটা হবে হিন্দি, তখন কিন্তু দক্ষিণ ভারতে বিশেষ করে তামিলনাড়ুতে, যেখানে তামিল জাতীয়তাবাদীরা প্রচণ্ডভাবে শক্তিশালী, সেইখানে যেখানে তামিল অস্মিতা প্রত্যেক মানুষের ভিতরে রয়েছে, সেখানে আগুন জ্বলে উঠল। লাল বাহাদুর শাস্ত্রী সরকারের এই সিদ্ধান্তের সম্পূর্ণ বিরোধিতা করে সেদিন গোটা দক্ষিণ ভারত দলমত নির্বিশেষে, রাজনৈতিক দলমত নির্বিশেষে রাস্তায় নেমে পড়েন। তারা এটাই বলেন যে এর ফলে গোটা ভারতবর্ষের ঐক্য ভেঙে যাবে। তার কারণ প্রত্যেকটি জাতি নিজ নিজ ভাষাগত মর্যাদা পাবে না। এটি একটি বহুজাতিক রাষ্ট্র, বহুভাষিক রাষ্ট্র। এই সিদ্ধান্তের ফলে হিন্দি চাপিয়ে দেওয়া মানে উত্তর ভারতের সাংস্কৃতিক আধিপত্য দক্ষিণ ভারতের উপরে চাপিয়ে দেওয়া বা অহিন্দি জাতিগুলোর উপরে চাপিয়ে দেওয়া। এই সিদ্ধান্তের ফলে অহিন্দি জাতির জনগণের কর্মসংস্থান ও প্রশাসনিক সুযোগ কমে যাবে। বহু জায়গায়, বিশেষ করে ম্যাড্রাসে ছাত্রছাত্রী, শ্রমিক, সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েন। বহু জায়গায় পুলিশের সাথে সংঘর্ষ হয়, সরকারি ভবন, যানবাহনগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বেশ কিছু মানুষ তারা প্রতিবাদের চরম প্রতীক হিসেবে নিজেদের আত্মাহুতি দেন, নিজেদের গায়ে আগুন লাগিয়ে। সরকারি রিপোর্ট অনুযায়ী সেদিন শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। কিন্তু এই আন্দোলনের প্রভাবে ভারত সরকার কিছুটা নীতি পরিবর্তন করতে বাধ্য হয়। তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ঘোষণা করেন যে ইংরেজি ও হিন্দি উভয় ভাষাই সরকারি কাজে ব্যবহার হবে যতদিন অহিন্দি রাজ্যগুলো চাইবে। এর ফলে দক্ষিণ ভারতে সেদিন কিছুটা শান্তি ফিরে আসে। এরপর কিন্তু ভারতবর্ষের রাজনীতির মোড়টাই ঘুরে যায়। 1967 সালে দ্রাবিড় মুন্নত্র কজগম অর্থাৎ ডিএমকে তামিলনাড়ুর ক্ষমতায় আসে। তারা ছিল একেবারে তামিল জাতীয়তাবাদী রাজনৈতিক দল। এবং শুধু তামিলনাড়ুতে নয়, এরপর কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাবের মতো রাজ্যগুলিতে ভাষার উপর ভিত্তি করে আঞ্চলিক জাতীয়তাবাদী দলগুলি কিন্তু ভীষণভাবে শক্তিশালী হয়ে ওঠে। এবং স্থানীয় এই আঞ্চলিক দলগুলো উঠে আসার ফলে, এদের শক্তি বৃদ্ধি হওয়ার ফলে ভারতবর্ষের জোট রাজনীতির আত্মপ্রকাশ ঘটে। একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হলো উত্তর ভারতের রাজ্যগুলো, মূলত যেগুলো হিন্দি বলয় হিসেবে পরিচিত, এই রাজ্যগুলির ফার্টালিটি রেট অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ বাকি ভারতবর্ষের তুলনায় কিন্তু বেশি। সেই কারণে তাদের জনসংখ্যাও বেশি এবং ভারতবর্ষের পার্লামেন্টে এই জনসংখ্যার উপরে ভিত্তি করেই তাদের এমপি অর্থাৎ সাংসদের সংখ্যাও বেশি। তাই বেশিরভাগ সময়ই দিল্লির সরকার মূলত উত্তর ভারতীয়দের দখলে ছিল, মানে হিন্দি ভাষী মানুষের দখলেই ছিল। এই কারণে তারা নিজেদের ভাষা অর্থাৎ হিন্দিকে চাপিয়ে দেওয়ার যে মানসিকতা, তা থেকে কিন্তু তারা পিছিয়ে আসতে পারেনি। তাই এই সমস্ত ঘটনার পরেও তারা কিন্তু মূলত আধিপত্যবাদী একটি ভাষানীতিই প্রয়োগ করে। যেমন কেন্দ্রীয় সরকারি পরীক্ষায় হিন্দির প্রাধান্য, প্রশাসনে হিন্দি ভাষার ব্যবহারকে জোরদার করা, শিক্ষানীতিতে বারবার হিন্দি ভাষাকে অহিন্দি জাতির বাচ্চাদের সিলেবাসে ঢুকিয়ে তাকে রীতিমতো চাপিয়ে দেওয়া।
এর ফলে অন্যান্য জাতিগুলি ব্যাপকভাবে বঞ্চিত হতে থাকে। আজকের কেন্দ্রীয় সরকার কিন্তু এ ব্যাপারে একেবারে প্রথম স্থান অধিকার করে ফেলেছে। তারা শুধু শিক্ষানীতিতে নয়, ভারতের বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলোতে পর্যন্ত থিসিস পেপার হিন্দিতে জমা না দিলে একজন বিজ্ঞানীর সরকারি মাইনে আটকে দেওয়ার হুমকি পর্যন্ত দিচ্ছে চিঠি দিয়ে। বাংলা ভাষার মতো একটি ভাষা তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে। বাঙালি মানুষকে বাংলাদেশি হিসেবে দাগিয়ে বিভিন্ন রাজ্যগুলোতে, মূলত হিন্দিভাষী রাজ্যগুলোতে অকথ্য অত্যাচার পর্যন্ত করছে। এমনকি আধার কার্ডে বাংলা ভাষায় নাম লেখা আছে বলে একজন বাঙালিকে বাংলাদেশি দাগিয়ে দিল্লির একটি থানায় এফআইআর পর্যন্ত হয়েছে। 1941 সালে দলিল থাকা মেদিনীপুরের এদেশীয়, অর্থাৎ যাকে চলতি ভাষায় আমরা ঘটি বলি, সেই বাড়ির ছেলেকে মুখের ভাষা বাংলা বলে বাংলাদেশে পুশব্যাক করার ঘটনাও ঘটেছে। ভারতবর্ষ যেহেতু একটি সাংবিধানিকভাবে বিভিন্ন জাতির ঐক্য, অর্থাৎ ইউনিয়ন অফ স্টেটস, তাই ভারতের মানচিত্রই আঁকা হয়েছিল ভাষার উপরে ভিত্তি করে। সেই কারণেই আমাদের রাজ্যগুলির মানচিত্র কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মতো চতুর্ভুজ আকারে না হয়ে এরকম অ্যাবস্ট্র্যাক্ট, অর্থাৎ এবড়ো খেবড়ো হয়েছে। 1956 সালের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন বা স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট কিন্তু এটারই বাস্তবতা প্রমাণ করে। ভারতীয় রাজনীতিতে ফেডারেল কাঠামোয় তাই ভাষা একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। কেন্দ্রীয় সরকারের হিন্দি পাখাওড়া দিবস পালন করার জন্য গোটা দেশে যে বিপুল পরিমাণ টাকা খরচ করা হয় বা হিন্দিকে প্রমোট করার জন্য কেন্দ্র গত এক দশকে যা খরচা করেছে, সেই টাকা কিন্তু সম্মিলিত সমস্ত রাজ্যের ট্যাক্সের টাকা। দিল্লির টাকা বলে কোনো টাকা হয় না। সেখানে অহিন্দি রাজ্যগুলো থেকে কালেক্ট করা ট্যাক্সের টাকার পরিমাণই কিন্তু বেশি। এছাড়া জনসংখ্যা বেশি হওয়ার কারণে উত্তর ভারতীয় হিন্দিভাষী রাজ্যগুলোতে চিরকালই কেন্দ্রীয় সরকার বেশি টাকা বরাদ্দ করে। মানে ধরুন, কেন্দ্রীয় বাজেটে তামিলনাড়ু যদি 100 টাকা দিল্লিকে ট্যাক্স দেয়, সেখানে দিল্লি তামিলনাড়ুকে ফেরত দেয় মাত্র 29 টাকা, বা পশ্চিমবঙ্গ পায় হচ্ছে 87 টাকা, বা মহারাষ্ট্র পায় মাত্র 7 টাকা, সেখানে বিহার পায় 700 টাকা। অর্থাৎ 100 টাকার বিনিময়ে তারা তার 7 গুণ বেশি ফেরত পাচ্ছে। আবার উপরন্তু যখন দিল্লি থেকে কোনো রকম কেন্দ্রীয়ভাবে একটি অহিন্দি রাজ্যে কোনো রাস্তা নির্মাণ করা হয় অথবা ব্রিজ তৈরি করা হয় বা কোনো রকম উন্নয়নমূলক কাজ করা হয়, তখন দিল্লির নেতারা সেখানে ফিতে কাটতে এসে বলে দিল্লি এটা করে দিল বা দিল্লি এটা উপহার দিল। খুব স্বাভাবিকভাবেই এর ফলে অহিন্দি জাতির ভিতরে এটাই প্রশ্ন ওঠে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা বা নিজেদের গড় আয় বৃদ্ধি করা, এটা কি এখন তাদের জন্য একটা শাস্তি হয়ে দাঁড়াচ্ছে? আবার বর্তমান সময়ের রাজনীতিতে ডিলিমিটেশন একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে, যেখানে জনসংখ্যার উপরে ভিত্তি করে বিভিন্ন রাজ্যের সাংসদ সংখ্যা আবার নতুন করে নির্ধারিত হবে। এটি কার্যকর হলে দক্ষিণ এবং পূর্ব ভারতের রাজ্যগুলির সাংসদ সংখ্যা এখন যা আছে তাই থাকবে, কিন্তু জনসংখ্যার অনুপাত বিচার করে বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশের মতন রাজ্যগুলি, অর্থাৎ যেখানে জনসংখ্যা বিপুল হারে বৃদ্ধি পেয়েছে, তাদের সাংসদ সংখ্যা এতটাই বেড়ে যাবে যে কেন্দ্রীয় ক্ষমতায় আসার জন্য কোনো একটি রাজনৈতিক দল শুধুমাত্র এই রাজ্যগুলোর উপরে নির্ভরশীল হলেই চলবে, বাকি ভারতের কথা তাদেরকে চিন্তা করতে হবে না। তাই অন্যান্য অহিন্দি জাতিগুলির মতো বাঙালি জাতির মধ্যেও গত কয়েক বছর ধরে এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে জনমত গড়ে উঠছে। আমরা সকলেই জানি রাজনীতিতে সময় এবং পরিস্থিতির বহু নতুন দিক খুলে দেয়। তাই যে বাঙালি এক সময় নিজের কথা ভুলে এক নদী রক্ত খরচ করে এই রাষ্ট্রকে স্বাধীনতা এনে দিয়েছে, যে বাঙালি স্বাধীনতার পর প্রথম যে সরকার সেখানেও গুরুত্বপূর্ণ কোনো ক্যাবিনেট মিনিস্ট্রি পায়নি, চিরকাল নিজেকে ভুলে যে জাতি শুধুমাত্র ভারতের উন্নতির কথা চিন্তা করেছে, রাষ্ট্রের গৌরবে নিজের গৌরব খুঁজেছে, যে বাঙালি কেন্দ্রীয় সরকার দ্বারা বারে বারে পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বঞ্চিত হয়েছে, মাসুল সমীকরণ নীতি এবং লাইসেন্স রাজের ফলে যে বাঙালি শিল্প সম্ভাবনা ধ্বংস হয়েছে, কিন্তু তথাপি তার রাষ্ট্রপ্রেমে এতটুকু ঘাটতি হয়নি কোনোদিন, সেই বাঙালিকে আজকে যখন নতুন করে প্রমাণ করতে হচ্ছে যে সে ভারতীয় কিনা, বা বলা ভালো উত্তর ভারতের একজন হিন্দিভাষী মানুষের থেকে লাইসেন্স প্রাপ্ত ভারতীয় কিনা, সেই প্রমাণ করতে হচ্ছে যে বাঙালির দেশপ্রেম আজ বিচার করা হচ্ছে তার মাছ খাওয়ার প্রবণতা নিয়ে। সে হিন্দি ভাষা কেন বলবে না সেই প্রবণতার উপরে ভিত্তি করে সে আজ রাগে ফুঁসে উঠবেই। ভুললে চলবে না, আজকে বাঙালির অর্থনৈতিক অবস্থা হয়তো উত্তর ভারতের তুলনায় অতটা ভালো নয়, কিন্তু জিনগতভাবে এই বাঙালি কিন্তু রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, সূর্য সেনের বংশধর। তাই বাংলার মাটিতে প্রতিবাদের স্বরূপ হিসেবে আজকে বাঙালি জাতীয়তাবাদী ঝড় উঠেছে নতুন করে, খুব স্বাভাবিকভাবে। 2011 সালে বাংলার ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে কারোর মনে কোনো প্রশ্ন নেই, কিন্তু তা সত্ত্বেও একটার পর একটা ভোটে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে, এবং শুধু তাই নয়, নিজেদের যে ভোট পার্সেন্টেজ সেটাও তারা কিন্তু ধরে রাখছে। এর একটি বড় কারণ হলো বাংলার এই মুহূর্তে প্রধান বিরোধী দল হলো ভারতীয় জনতা পার্টি, আবার এই বিজেপির প্রধান অস্ত্র হলো হিন্দুত্ববাদ।
কিন্তু উত্তর ভারতীয় এই হিন্দু অস্মিতা বাংলার মাটিতে অথবা দক্ষিণ ভারতের মাটিতে কিন্তু অতটা এফেক্টিভ নয়। দিল্লির বিজেপি নেতাদের বারবার বাংলা ও বাঙালি বিরোধী মন্তব্য ও কার্যকলাপ এ রাজ্যের বিজেপিকে দুর্বল করেছে এবং করছে। দিল্লি পুলিশের একটি সরকারি নথিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়, যা বিজেপি নেতারাও প্রকাশ্যে সমর্থন করেছেন। বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্য মন্তব্য করেন, বাংলা বলে কোনো ভাষাই নেই। বিজেপির মূল অস্ত্র হিন্দুত্বের ধ্বজাধারী উত্তরপ্রদেশের সরকারের দ্বারা দুর্গাপুজোর অনুমতি বাতিল হয়েছে, বা ত্রিপুরাতে দাঁড়িয়ে হিন্দিভাষী বিজেপি নেত্রীর নবরাত্রির সময়, অর্থাৎ যা কিনা বাঙালিদের দুর্গাপুজোরও সময় বটে, সেই সময় মাছ মাংসের দোকান বন্ধ রাখার জন্য হুমকি বাঙালি যে ভালোভাবে কখনোই নেবে না সেটা খুব স্বাভাবিক। মহারাষ্ট্র, দিল্লি, উড়িষ্যা, উত্তরপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিক ও স্থানীয় বাঙালিদের বাংলাদেশি বলে অপমান ও হেনস্থা করার অভিযোগ উঠেছে বারবার। ঠিক যেমনভাবে 2021-এর আগে অসমের বিজেপি সরকারের তরফে করা এনআরসির প্রভাবে 13 লাখ হিন্দু বাঙালি সহ মোট 19 লাখ বাঙালির নাম বাদ যায় এবং ডিটেনশন ক্যাম্পে মৃত্যু হয় কিন্তু প্রায় 100-র উপর হিন্দু বাঙালির, যার ফলে তৃণমূল বিরোধী প্রবল হাওয়া থাকা সত্ত্বেও এই বাংলার মাটিতে বাঙালি জাতীয়তাবাদের কাছে মুখ থুবড়ে পড়ে পৃথিবীর সর্ববৃহৎ পার্টি। ভারতবর্ষের স্বাধীনতার মূল কাণ্ডারি যে জাতি, আন্দামানের সেলুলার জেলের প্রতিটি ইঁটে যে জাতির নাম গাঁথা রয়েছে, এই রাষ্ট্রের জাতীয় সঙ্গীতের স্রষ্টা যে জাতি, রাষ্ট্রের তথা এশিয়ার প্রথম নোবেল আনা যে জাতির হাত ধরে, সে জাতি অন্তত উত্তর ভারতকে নিজের রাষ্ট্রপ্রেম বা বৈধতার প্রমাণ দিতে কখনোই রাজি হবে না। কবিগুরু বলেছেন, অনাদর একটি মস্ত বড় স্বাধীনতা। স্বাধীন চেতা বাঙালি এখন তাই দিল্লির এই ক্রমবর্ধমান অনাদরের বিপক্ষে নিজেরটা বুঝে নেওয়াতে মনোযোগ দিচ্ছে। বাংলার মাটিতে তাই সাম্প্রতিককালে বহু মানুষের হাত ধরে, বহু নতুন সংগঠনের হাত ধরে বাংলা সহ ভারতের যে কোনো প্রান্তে বাংলা ভাষা এবং বাঙালি জাতির প্রতি হওয়া বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে, অপমানের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ সংগঠিত হচ্ছে। এখানে উঠতে শুরু করেছে নতুন রঙের অনেক পতাকা। এদের রাজনৈতিক ভবিষ্যৎ কি তা সময়ই বলবে, কিন্তু বাংলা তথা ভারতের রাজনীতিতে এই বাঙালি জাতীয়তাবাদী আদর্শ আপাতত বেশ কয়েক দশক বিরাজ করবে। সবশেষে বলি, ভারতবর্ষের চিরকালীন বৈচিত্র্যই এই রাষ্ট্রের ঐক্যের মূল শক্তি। তাই অখণ্ড ভারত কখনোই এক জাতি এক ভাষা তত্ত্বের উপরে দাঁড়িয়ে অখণ্ড থাকতে পারে না, বরং প্রত্যেক জাতির প্রত্যেক ভাষার সমান মর্যাদা, সমপরিমাণ সম্মানই এই ঐক্যকে ধরে রাখতে পারে। নিজের জাতি, নিজের ভাষা, নিজের মাটিকে রক্ষা আর যাই হোক প্রাদেশিকতা হতে পারে না। বিভিন্ন দল আদর্শের ভিত্তিতে কখনো ধর্মের হয়ে লড়ে, কখনো বর্ণের হয়ে, কেউ লড়ে গরিবের হয়ে, কেউ পুঁজির হয়ে, কিন্তু সব থেকে মহৎ সেই লড়াই যখন মানুষ যে মাটির উপরে দাঁড়িয়ে আছে সেই মাটির জন্য, সেই মাটির হয়ে লড়ে।